আমি খোলামেলা পোশাক পরব কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কী পোশাক পরব সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশা হকরে নিয়ে বলবেন, আর সিনেমাতে আপনি কাজ করেন, আপনার ভাইরাল হইতে হবে, সাকিব খানকে 2টা গালি দিবেন, আপনাকে সারা বাংলাদেশ চিনা যাবে। এটাই তো চলতেছে। ব্র্যান্ড প্রমোটাররা কে কত পারিশ্রমিক চার্জ করবে, কে কেমন পোশাক পরবে, এটার কিন্তু কোনো নীতিমালা নেই। আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। আমি খোলামেলা পোশাক পরব কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। কে কত টাকা পারিশ্রমিক নিবে এটা যেমন কোনো ব্র্যান্ড প্রমোটারকে নির্ধারণ করে দিতে পারে না। কে কেমন পোশাক পরবে সেটা নিয়েও কেউ মন্তব্য করতে পারে না। এটা শুধুমাত্র তাদের নিচু মন মানসিকতার একটি প্রতিফলন আমি মনে করি। কিন্তু আপনার তো সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। সামাজিক দায়বদ্ধতা কিসের? বলুন আপনি কি পোশাক পরবেন, আপনি বোরখা পরবেন নাকি আপনি যে কোনো পোশাক পরবেন, সেক্ষেত্রে তো আপনার সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত। আমার মানুষ আইডল হিসেবে ডেফিনেটলি, এবং আমি যে প্রফেশনে আছি সেখানে ডেফিনেটলি আমার জায়গা বুঝে পোশাক পরতে হয়। আমাকে বিভিন্ন প্রমোশনের কাজে বিভিন্ন ধরনের পোশাক ক্যারি করতে হয়। যেহেতু আমি একজন মডেল, ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করার আগে আমি দীর্ঘ 12 বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সেখানে আমি মডেলিং করেছি, র্যাম্প করেছি, মিউজিক ভিডিওতে অভিনয় করেছি, এমনকি আমি মেগা ধারাবাহিক একক নাটকেও অভিনয় করেছি। তো সেই জায়গা থেকে আমার নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কী পোশাক পরব সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। আসলে আচ্ছা, আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ব্র্যান্ড প্রমোশনটা এখন একটা চ্যালেঞ্জিং সেক্টর হয়ে গেছে। অনেকে নতুন ব্র্যান্ড প্রমোটার হতে চাচ্ছে। পুরনো যারা ছিল তারা হয়তো যুগের সাথে তাল মিলে যেতে পারতেছে না। আমি স্পেশালি বারিশের কথা বলি যে যত রকম টেকনিক্যাল অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজগুলো ব্যবহার করে আমরা একটা কোম্পানিকে ফোকাস করার চেষ্টা করি। সেটা সেট আপ বলেন, ক্যামেরা থেকে শুরু করে, সেট থেকে শুরু করেন, এবং প্রেজেন্টেশনের স্টাইল থেকে শুরু করে যাই বলেন, সেটা আমরা একটা মানে স্ট্যান্ডার্ড তৈরি করেছি যে এই স্ট্যান্ডার্ড হলেই এটাকে ব্র্যান্ড প্রমোশন এবং ব্র্যান্ড প্রমোটার বলা যায়। অনেকে আগে হয়তো কোনোভাবে কাজ টাজ করেছেন, ভাইরাল হয়ে ব্র্যান্ড প্রমোশন করতে আসছিলেন, এখন সেই প্রফেশনালিজম, সেই টেকনিক্যাল সাপোর্ট এবং অন্যান্য কিছু পাচ্ছে না, তাই তারা আগাতে পারছে না। একটা কোম্পানি কাকে হায়ার করবে? যার কাছ থেকে চূড়ান্ত প্রফেশনালিজম পাওয়া যাবে, যে কমিটেড থাকবে, যে চূড়ান্তভাবে কোম্পানির জন্য খাটবে, তাকেই ব্র্যান্ড হায়ার করবে। এবং যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হবে, সোজা কথা, যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হয় তাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড প্রমোটার যেটাই বলেন না কেন সেভাবে নেওয়া হয়। ব্যবসায়িকরা প্রতিটা মিনিটে টাকার অঙ্ক গুনে। এখানে লবিং, পলিটিক্স, আত্মীয় স্বজনের কোনো সুযোগ নেই। তাহলে প্রত্যেকটা কোম্পানিতে তার আত্মীয় স্বজন ভাই বোনরাই লাইভ প্রেজেন্টার হতো, তাই না? তাহলে আমাদেরকে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার কোনো প্রয়োজন ছিল না। ব্যবসায়িকরা কে কাকে কখন কাজে নিবে, কেন কাজে নিবে, সেটা আমি যে সকল কোম্পানির সাথে যুক্ত আছি তাদেরকে গিয়ে প্রশ্ন করলেই আপনারা উত্তরটি পেয়ে যাবেন। এখন বুলিংয়ের তো কোনো মাত্রা থাকতে পারে না, ওনারা তো বুলিংয়ের মাত্রা ছাড়িয়ে গেছেন। এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তাদের যেই কমিটি আছেন, যারা হচ্ছে আমার সাথে যে সকল উদ্যোক্তারা কাজ করছেন, তারাও লজ্জার সম্মুখীন হচ্ছেন যে নারী উদ্যোক্তাদের মুখ থেকে এই ধরনের ভাষা বা এই ধরনের পার্সোনালিটি বা এই ধরনের অঙ্গভঙ্গি তারা কখনো আশা করে না। এই যে স্ট্রং ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে এসেছে, একটা সম্পূর্ণ প্রতারক এবং ফ্রড চক্র। এবং আমি মনে করি যে সেদিন প্রেস কনফারেন্সে যারা উপস্থিত ছিলেন, যারা আসলে হেলিকপ্টার ফটোশ্যুটের সাথে যুক্ত না, তারা কেন এসেছিলেন? এটা আমার প্রশ্ন থাকবে সমগ্র বাংলাদেশের কাছে, জাতির কাছে, সাংবাদিক ভাই ও বোনেদের কাছে, যে পাশে যেই দুজন ছিলেন তারা হেলিকপ্টার শুটিংয়ের দিন উপস্থিত ছিলেন না, হেলিকপ্টার ভাড়া করার সময়ও তারা কোনোই যুক্ত ছিলেন না, তাহলে কেন প্রেস কনফারেন্সে অভিযোগকারীকে কথা না বলতে দিয়ে তারা কথা বলেছেন? তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা একটি প্রতারক চক্র এবং এটা আসলে গভীর ষড়যন্ত্র। এটা একটা গভীর ষড়যন্ত্র, এটা বোঝাই যাচ্ছে। একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে। এটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে? এখানে দুইটা ব্যাপার আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে যে কোনো ইমিডিয়েট রিয়াকশন ভালো না।
আমরা ওয়েট করছিলাম যে তারা আইনগত ব্যবস্থা নিবে, ক্ষতিপূরণ চাবে, আমরা অ্যাজ এ কোম্পানি ওয়েট করছিলাম যে কখন আসবে, সে করে নাই। দ্বিতীয়ত হচ্ছে, যখন আমার কাছে মনে হয়েছে এটা ষড়যন্ত্র, এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেওয়ার সাথে সাথে কি ধরনের ফ্রড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি যেই কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে। যেই কোম্পানিকে 2023 সালে না 2023 সালে 2022 সালে সিজ করে, 23 সালে কমপ্লিটলি ডিসলভ করে দেয়। সেই কোম্পানি কিভাবে বাংলাদেশে এসে তাদের ব্যবসায়িক প্রচার প্রচারণার জন্য বিভিন্ন রকম কন্টেন্ট তৈরির জন্য মডেলদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ফটোশুট করছে। এবং ইউকেতে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। এটাও তুমি বলে দাও। এগুলা খুবই ব্যক্তিগত আলাপ, আমি এগুলার বলতে চাই না। আসলে আমরা অতটা নিচে নামতে পারি না, আমরা এতটা নিচে নামতে চাইও না। এইগুলা দেখেন, ইউকেতে আপনি যদি বাঙালি কমিউনিটিতে এই রোজা আফরোজের বিষয়ে জিজ্ঞেস করেন, আপনি নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে, তার বিরুদ্ধে। আমার কাছে অনেক স্ক্রিনশট আছে, আমি সেগুলো দেখাতে চাই না। উনি একজন নারী, আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই। কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব, যেগুলো অলরেডি আমাদের হাতে আছে। একজন নারীর সম্মানার্থে, আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি না, আপনারা এখন বুঝে নেবেন। আচ্ছা, বাংলাদেশে কি শুধু একজনই বারিশা হক আছে যে ব্র্যান্ড প্রমোটার? তাকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা হয়? এটা কি বারিশা হকের দুর্বলতা? আচ্ছা, বারিশা হককে নিয়ে কেন এত আলোচনা? খুব সহজভাবে বললে বলবেন হয়তো আমরা অহংকার করছি। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশা হককে নিয়ে বলবেন। আর সিনেমাতে আপনি কাজ করেন, আপনার ভাইরাল হইতে হবে, সাকিব খানকে 2টা গালি দিবেন, আপনাকে সারা বাংলাদেশ চিনে যাবে। এটাই তো চলতেছে। না, আমরা তো অলরেডি ভাইরাল। আমরা তো কখনো ভাইরাল হতে চাই না। আমাদের তো বাংলাদেশে এখন বারিশা হক ছাড়া আর কোনো টপিকই নাই। বারিশা হকের হাজবেন্ড বলে আপনিও ভাইরাল, বিষয়টা কি সত্য? এইটা অবশ্যই সত্য, কারণ আমি কিন্তু ক্যামেরার পেছনের মানুষ। আমি একজন বিজ্ঞাপন নির্মাতা এবং ব্যবসায়ী। আমি ক্যামেরার সামনে আসতে চাই না। যেহেতু আমার ওয়াইফ ব্র্যান্ড প্রমোশন করে এবং মডেলিং করে, সেই হিসেবে কিছু কিছু জায়গাতে আমি যুক্ত থাকি, মানুষ আমাকে দেখে, এই জন্য হয়তো মানুষ আমাকে চেনে। আমি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। জি, আপনি তো এই ডিজিটাল মার্কেটিং কাজ করছেন, এখন আপনি যে প্রশ্ন করলেন যে স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করার যে আপনার কোনো দায়বদ্ধতা আছে কিনা এই পোশাকে বা এটাকে রফতার বা এটাকে এগিয়ে নেওয়ার? এই দায়বদ্ধতার জায়গা থেকেই বিগত দিনগুলোতে আমি কন্টিনিউস ব্যাক টু ব্যাক আমার প্রফেশনাল কাজগুলো করে গেছি, এবং আপনারা আমার মুখ থেকে একটু অশালীন ভাষা বা গালি দেখেছেন? আমি এটা আপনাদের কাছে জানতে চাই। এত বড় ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি বিগত 2 থেকে 3 দিন, তারপরও আমি আমার প্রফেশনাল লাইফগুলো করে গেছি, আমি সেগুলো বন্ধ করিনি। কোম্পানির ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে, যেহেতু সামনে ঈদ, আমাদের রোজা শুরু হয়ে যাবে, সো কোম্পানিগুলো অনেক ব্যস্ত এখন প্রমোশনাল কাজে। আমি এই কাজগুলো বন্ধ করিনি। আমি মানসিক ট্রমা থাকা অবস্থাতেও আমি এই কাজগুলো কন্টিনিউ করে গেছি। আমার একটি ছোট বাচ্চা আছে, আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ আমার ছোট বাচ্চার জন্য। সেই ট্রমার মধ্যে থেকেও আমি আমার কাজগুলো কন্টিনিউ বেসিসে করে গেছি, এবং আমার মুখ থেকে আপনি উক্ত নারী উদ্যোক্তা বা অভিযোগকারী বা যার নামেই হোক, যারা কমেন্টও করেছে আমাকে, তাদের প্রতি উত্তরেও আমার মুখ থেকে আপনারা একটা অশালীন ভাষা বা একটা গালি কি শুনেছেন? এটা আপনাদের কাছে আমি যদি একটু জানতে চাই।